সুপ্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি নজমুন আরা বেগম। আজ আমি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এর শেষ অংশ নিয়ে আলোচনা করব। এখানে কি দেখা যাচ্ছে? একটি কক্ষ, যার মধ্যে জিনিসপত্রগুলো এলোমেলো অবস্থায় রয়েছে। এখানে আরেকটি কক্ষের ছবি দেখা যাচ্ছে, এখানে আসবাবপত্রগুলো সুন্দরভাবে সাজানো অবস্থায় দেখা যাচ্ছে। এখানে সৌরজগতের মতো একটি চিত্র দেখা যাচ্ছে, এর চারপাশে কয়েকটি কক্ষপথ রয়েছে। আর এখানে পরিলক্ষিত হচ্ছে দুটি মৌল, এই দুটো কিভাবে পাশাপাশি এসে বন্ধন গঠন করে। শিক্ষার্থীরা, আমার আজকের পাঠ ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। এই পাঠের আলোচ্য বিষয়গুলো হলো ইলেকট্রন বিন্যাস কি, আয়ন কিভাবে সৃষ্টি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন কি, ক্যাটায়ন এবং অ্যানায়ন ব্যবহার করে রাসায়নিক বন্ধন গঠন প্রক্রিয়ার ব্যাখ্যা। গত ক্লাসে তোমাদের বিজ্ঞানী বোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করেছিলাম। বোরের পরমাণু মডেলে বলা হয়েছে, যে কোনো পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন, আধান নিরপেক্ষ নিউট্রন থাকে এবং তার চারপাশের কক্ষপথে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন ঘুরতে থাকে। পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে। কক্ষপথগুলোতে 2n² এই সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যাস থাকে। এখানে n এর মান 1, 2, 3, 4 এভাবে থাকে। সে অনুযায়ী n এর মান 1 হলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, n এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8 এবং n এর মান 3 হলে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি এবং n এর মান 4 হলে চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। এই কক্ষপথগুলোকে বলা হয় শক্তি স্তর। এখানে দেখো, প্রথমে দেখা যাচ্ছে নিউক্লিয়াস, এর চারপাশে প্রথম কক্ষপথকে কে, দ্বিতীয় কক্ষপথকে এল, এম, এন, ও, পি, কিউ এভাবে পর্যায়ক্রমে কক্ষপথগুলো দেখানো হয়েছে এবং 2n² সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি এভাবে ইলেকট্রনগুলো থাকতে পারে। এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। যেহেতু প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি থাকতে পারে, এর জন্য প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রনই থাকবে এবং তার তৃতীয় ইলেকট্রনটি চলে যাবে তৃতীয় কক্ষপথে। এভাবে ইলেকট্রনগুলো লিথিয়ামের কক্ষপথে পর্যায়ক্রমে ঘুরতে থাকে। চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস বোঝাটা খুব সহজে এবং সংক্ষেপে ইলেকট্রন বিন্যাস বোঝাতে হলে আমরা একটু ছকে দেখি কিভাবে দেখা যায়। প্রথমে আসো হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যাও 1টি। এই ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। তার প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন থাকতে পারে। হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন 2টি। প্রথম কক্ষপথে এটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। তার ইলেকট্রন বিন্যাস শুধুমাত্র 2। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। বোরন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, এর ইলেকট্রন বিন্যাস 2, 3। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, 1,
ইলেকট্রন বিন্যাস 2, 4। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এর ইলেকট্রন বিন্যাস 2, 5। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এর ইলেকট্রন বিন্যাস 2, 6। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, এর ইলেকট্রন বিন্যাস 2, 7। এভাবে যাওয়ার পর আমরা সোডিয়ামে দেখি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। এর প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং বাকি থাকে একটি, সেটি চলে যায় তৃতীয় কক্ষপথে। এভাবে 3টি কক্ষপথে সোডিয়ামের ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন ইলেকট্রন বিন্যাসগুলো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2, 8, 2, অ্যালুমিনিয়ামের 2, 8, 3, সিলিকনের 2, 8, 4। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 5। সালফারের 16, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 6। ক্লোরিনের 17, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। আর্গনের 18, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 8। এই চার্টে প্রতিটি মৌলের প্রতীক, এর পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয় হয়, কখনো সক্রিয় হয় বা আধানযুক্ত হয়ে থাকে। একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সেই কয়টি ইলেকট্রন যদি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। এই পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয়। যেমন হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন থাকে 2টি। প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেহেতু হিলিয়াম পরমাণুটি বেশ স্থিতিশীল বা নিষ্ক্রিয়। প্রতিটি পরমাণুই এরকম স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। নিয়ন এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, যার প্রথম কক্ষপথে থাকে 2টি, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টি। এটিও কিন্তু দ্বিতীয় কক্ষপথটি পূর্ণ অবস্থায় রয়েছে। আর্গনের ইলেকট্রন হচ্ছে 18টি, যার প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথেও 8টি থাকে। সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকার কারণে এটিও নিঃস্থিতিশীল অবস্থায় থাকে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন এবং জ্যানন এই 6টি মৌল কি হচ্ছে নিষ্ক্রিয় মৌল, যারা সবসময় স্থিতিশীল থাকে এবং এদের ইলেকট্রন আদান প্রদান করার কোনো প্রয়োজন হয় না। এখন লক্ষ্য করি খাদ্য লবণ। খাদ্য লবণ কোন কোন উপাদান দ্বারা গঠিত বলতো? সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণ সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে গঠিত, এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই উপাদানগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়াকে বলা হয় বন্ধন। এখানে দেখো হাইড্রোজেন পরমাণু। আমরা জানি হাইড্রোজেনের একটি ইলেকট্রন রয়েছে। এক্ষেত্রে নিষ্ক্রিয় অবস্থা বা স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য হাইড্রোজেনের আরেকটি ইলেকট্রন প্রয়োজন। এটি যখন আরেকটি হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে, তখন এটি স্থিতিশীল অবস্থা অর্জন করতে পারে, অর্থাৎ তার প্রথম কক্ষপথটি পূর্ণ হয়। এখানে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি। যেমন এ মৌল, এটি 3টি কক্ষপথ দেখা যাচ্ছে। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে দেখা যাচ্ছে 2টি ইলেকট্রন। আর বি মৌলের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন। একটি পরমাণুর শেষ কক্ষপথে বা শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে,
তাহলে পরমাণু কি করবে? ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করবে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ইলেকট্রন ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। যেমন এ মৌলের পরমাণুটির তৃতীয় শক্তি স্তরে রয়েছে 2টি ইলেকট্রন। এটি স্থিতিশীল অবস্থা নয়। স্থিতিশীল অবস্থা অর্জন করার জন্য এর তৃতীয় কক্ষপথের যে 2টি ইলেকট্রন এটিকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে দিলে এটি স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে। এটি একটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। সেই গ্যাসটি হলো নিয়ন। নিয়নের ইলেকট্রন বিন্যাস 2 এবং 8। আবার বি মৌলের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরে রয়েছে 6টি ইলেকট্রন। এটিও কিন্তু একটি স্থিতিশীল অবস্থা নয়। এক্ষেত্রে বি মৌলের 6টি ইলেকট্রন ছেড়ে দেওয়া বেশ কষ্ট সাপেক্ষ। এক্ষেত্রে অন্য একটি মৌল থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করলেই তার স্থিতিশীল অবস্থা পূর্ণ হয়ে যায়। এক্ষেত্রে বি মৌলটি এ মৌলের 2টি ইলেকট্রন গ্রহণ করলে এটি তৃতীয় কক্ষপথ 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, যা একটি স্থিতিশীল অবস্থা। এভাবে এ এবং বি মৌলটি স্থিতিশীল অবস্থা অর্জন করে এবং দুটি মিলে এ বি যৌগ গঠন করে। এক্ষেত্রে প্রথম যে মৌলটি এটি কিন্তু আধান নিরপেক্ষ ছিল, কারণ এর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান ছিল। কিন্তু 2টি ইলেকট্রন দিয়ে দেওয়ার কারণে তার ইলেকট্রন সংখ্যা কমে গিয়েছে এবং প্রোটনের সংখ্যা বেড়ে গিয়েছে। এজন্য এ মৌলটি ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে যাবে। আর বি মৌলটি যেহেতু 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, এজন্য আধান নিরপেক্ষ অবস্থার পরিবর্তে এটিও আধানযুক্ত হয়ে যাবে। কিন্তু যেহেতু এর প্রোটন সংখ্যার চেয়ে ইলেকট্রন সংখ্যা বেড়ে গিয়েছে, এজন্য এটি ঋণাত্মক আধান বিশিষ্ট হয়ে যাবে। তাহলে এ মৌলটি ধনাত্মক চার্জযুক্ত হয়েছে। ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। আর বি মৌলটি ঋণাত্মক চার্জযুক্ত হয়েছে। ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলা হয় অ্যানায়ন। হিলিয়ামের ইলেকট্রন রয়েছে 2টি। নিয়নের ইলেকট্রন হচ্ছে 8টি। প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 8টি। এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস প্রতিটি মৌলই অর্জন করতে চায়, এতে এরা স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টি এবং ফ্লোরিন এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9টি। লিথিয়াম ও ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের চিত্রটি লক্ষ্য করি। লিথিয়ামের প্রথম কক্ষপথে থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকে 1টি ইলেকট্রন। ফ্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে রয়েছে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে রয়েছে 7টি ইলেকট্রন। এখানে লিথিয়ামের যে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটি, এই ইলেকট্রনটি লিথিয়াম ছেড়ে দিবে। তারপর ফ্লোরিন সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনটি গ্রহণ করে নিবে। লিথিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে আর ফ্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে লিথিয়াম হবে ক্যাটায়ন আর ফ্লোরিন হবে অ্যানায়ন। এই দুটি মিলে যে যৌগ গঠন করবে সেটি হয়ে যাবে লিথিয়াম ফ্লোরাইড। সোডিয়াম এবং ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করছি। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি, কারণ এর প্রোটন সংখ্যাও 11 বা এর পারমাণবিক সংখ্যাও 11, এর ইলেকট্রন সংখ্যা হবে 11। ক্লোরিন এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17টি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281 আর ক্লোরিন হচ্ছে 287।
লক্ষ্য করো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন সহজেই ছেড়ে দিতে পারবে। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথের 7টি ইলেকট্রন ছেড়ে দেওয়া কষ্টসাধ্য। এক্ষেত্রে ক্লোরিন কি করবে? সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটি গ্রহণ করবে। লক্ষ্য করি আমরা, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করেছে। সোডিয়াম ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত হয়েছে, আর ক্লোরিন ঋণাত্মক আধান বিশিষ্ট অ্যানায়নে পরিণত হয়েছে। সোডিয়াম এবং ক্লোরিন যৌগ গঠন করে সোডিয়াম ক্লোরাইডে পরিণত হবে। লক্ষ্য করো, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি এভাবে ক্লোরিনে চলে যাবে এবং এদের মধ্যে তখন ধনাত্মক এবং ঋণাত্মক আধানের একটি আকর্ষণ সৃষ্টি হবে। এই আকর্ষণের কারণে এই দুটি মিলে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করবে। সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করার সময় এভাবে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু পাশাপাশি অবস্থান করবে। সোডিয়াম ও ক্লোরিনের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ তৈরি হয়েছে। এর ইলেকট্রন বিন্যাস আবার একটু লক্ষ্য করি। সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281। নিকটবর্তী নিয়ন এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 28। সোডিয়াম কি করবে? একটি ইলেকট্রন ছেড়ে দিতে পারলে এই নিয়নের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। যেহেতু সোডিয়ামের 11টি প্রোটন ছিল এবং 11টি ইলেকট্রন ছিল, এর মধ্যে একটি ইলেকট্রন চলে যাওয়ার কারণে এক্ষেত্রে দেখা যাচ্ছে তার মোট চার্জ 1 এবং এটি হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। এর জন্য সোডিয়াম লেখার সময় যখন দেখবো আমরা সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তখন সোডিয়ামের উপরে একটি ছোট্ট করে প্লাস চিহ্ন দিব, অর্থাৎ সোডিয়াম ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত হয়েছে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 287। এটি নিকটবর্তী আর্গন এর ইলেকট্রন বিন্যাস অর্জন করতে গেলে এর সর্বশেষ কক্ষপথে আরেকটি ইলেকট্রন প্রয়োজন। তখন এটি যদি আরেকটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এর অষ্টক পূর্ণ হয়ে যাবে। ক্লোরিন একটি ইলেকট্রন বেশি গ্রহণ করার কারণে এটি ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়ে যাবে। সেক্ষেত্রে ক্লোরিনের উপরে ছোট করে একটি মাইনাস চিহ্ন দিয়ে ক্লোরিন যে ঋণাত্মক হয়েছে এটি বোঝানো হবে। ক্লোরিনের প্রোটনের সংখ্যার চেয়ে ইলেকট্রনের সংখ্যা একটি বেড়ে গিয়েছে, যার কারণে ক্লোরিন ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হয়েছে। সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে, যা খাদ্য লবণ। এখানে ক্যাটায়ন কোনটি এবং অ্যানায়ন কোনটি বলো? ম্যাম, যে মানে সোডিয়াম যে ইলেকট্রনটা দিয়েছে ক্লোরিনকে, সেটা সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন আর ক্লোরিন হচ্ছে ক্লোরিন যে ইলেকট্রন দিয়েছে সেটা হচ্ছে অ্যানায়ন। ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 282 এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 26। এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথের দুটি ইলেকট্রন ছেড়ে দিবে, যা অক্সিজেন গ্রহণ করবে, করে ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হবে। ম্যাগনেসিয়াম যখন দুটি ইলেকট্রন ছেড়ে দিবে তখন এটি ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে বা ক্যাটায়নে পরিণত হবে, আর অক্সিজেন তার ছেড়ে দেওয়া দুইটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হবে। তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, শক্তি স্তর কাকে বলে? বলতে পারছো না? কোন মৌলের পরমাণুর কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, পরমাণু কখন নিষ্ক্রিয়তা অর্জন করে? যখন তার প্রত্যেকটি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সব থাকে, মানে প্রথম স্তরে 2টি এবং দ্বিতীয় স্তরে 8টি থাকবে, নিষ্ক্রিয়তা অর্জন করে।
তার কক্ষপথগুলো পূর্ণতা অর্জন করে, তাই না? কক্ষপথগুলো যখন পূর্ণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 8। ধন্যবাদ। হ্যাঁ, এরপরে আরেকটি প্রশ্ন, ক্যাটায়ন কি? কোনো পদার্থ ইলেকট্রন বর্জন করে তাকে ক্যাটায়ন বলা হয়। যে আয়নের ধনাত্মক আধান আছে তাকে ক্যাটায়ন বলে। হ্যাঁ, ধনাত্মক আধান বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে। ঠিক এমনই ভাবে অ্যানায়ন কি? যে পদার্থ অন্য কোনো পদার্থে বর্জিত আয়নকে ঝুঁকি গ্রহণ করে তাকে অ্যানায়ন বলে। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি যে ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নকে অ্যানায়ন বলে। এর পরের প্রশ্ন, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? কত নম্বর? খ নাম্বার। ঠিক আছে। তারপরের প্রশ্ন, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? লিথিয়াম হচ্ছে 2। না, লিথিয়াম 2 না, লিথিয়াম 3। শুনো, 2, 8, 18 এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। মনে রাখতে হবে 6টি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সংখ্যা। তোমাদের জন্য দুটি বাড়ির কাজ। প্রথমটি হলো হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করো। দ্বিতীয় প্রশ্ন, সোডিয়াম ও ফ্লোরিন কিভাবে অ্যানায়ন ও ক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে বন্ধন গঠন করে ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত থেকে অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটি সম্পন্ন করার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।